আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। যুদ্ধের পর কূটনীতিতেও আমেরিকার চূড়ান্ত পরাজয়। ইরানকে চাপ প্রয়োগ করে বাধ্য করার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার টেবিলে টেনে হিঁচড়ে আনতে, কিন্তু শত চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখাতে পারেনি। ইরান বীরের জাতি, তাই ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তারা কোনোভাবেই মাথা নত করেনি। আর এতেই প্রমাণ হয় ইরান যুদ্ধবিরতির সময়েও নিরন্তরভাবে তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করে চলেছে। তাই নতুন করে যদি যুদ্ধ করতে চায় ডোনাল্ড ট্রাম্প, তাতেও পরোয়া নেই ইরানের। উল্টে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে গত রাতেই শেষ হয়েছিল। আর তখনই ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য, ফর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হলেন এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি অনির্দিষ্ট সময়ের জন্য চলবে বলে কাল জানালেন। আর এতেই গোটা পৃথিবীতে নতুন করে আমেরিকার বিরুদ্ধে চিৎকার পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাকো, তিনি মুরগির বাচ্চার মতো পালিয়ে গেলেন, ইরানকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে এখন পালাচ্ছেন। ইরান প্রমাণ করেছে যে সে সত্যিকারের সার্বভৌম রাষ্ট্র। আজ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যখন আমেরিকার সামনে নতজানু হয়ে কুর্নিশ করছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে কি পারবে না তা আমেরিকার কাছে কি অনুমতি চাইছে, দয়ার ভিক্ষা চাইছে। সেখানে ইরান দেখিয়ে দিল বীরত্ব কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে। আমেরিকা ওমান উপসাগরে যখন নৌ অবরোধ চালাচ্ছে ইরানকে চাপ প্রয়োগ করবার জন্য, যুদ্ধের এক ভয়ঙ্কর বাতাবরণ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার পক্ষ থেকে কোন রাষ্ট্রকে এতগুলি হুমকি দেওয়া হয়নি যেভাবে হুমকি দেওয়া হয়েছে ইরানকে। তাতেও ইরানের নেতৃত্ব কোনোভাবেই এতটুকু তাদের অবস্থান পরিবর্তন করেনি। ইরান জানিয়েছিল পাকিস্তানের আমেরিকার সঙ্গে যৌথ আলোচনায় বসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে আমেরিকার ধৃষ্টতা করে, আমেরিকার যে রাষ্ট্রপতির অস্ত্রই হচ্ছে প্রতারণার মিথ্যা, সেই মিথ্যাবাজ, প্রতারক, যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতির প্রতিনিধি দলের সঙ্গে ইরান কোনোভাবেই আলোচনায় বসবে না। আর তাতে একাধিকবার আলোচনার ডেট দিলেন। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠালেন অন্তত 5 বার খাতায় কলমে, যদিও আনুষ্ঠানিকভাবে তিনি পৌঁছাননি। আর এতেই বারবার আমেরিকার মুখ পড়েছে। শেষে যখন কোনোভাবে ইরানকে আর রাজি করাতে পারলেন না, এমনকি আসিম মনিরকে সর্বোচ্চ রিকোয়েস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাতে যে কোনো মূল্যে ইরানকে ইসলামাবাদে হাজির করে আমেরিকার সুপার পাওয়ার ইমেজটাকে বাঁচানো যায়। শেষ রক্ষা হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্প সশরীরে পাকিস্তানে আসতে চেয়েছিলেন ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে, যাতে গোটা পৃথিবীতে আরো একবার নিজেকে শান্তির দূত হিসেবে তিনি জাহির করতে চেয়েছিলেন, সামনের নোবেল পুরস্কারটা হাতিয়ে নিতে চেয়েছিলেন। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আমেরিকার চাপের কাছে ইরান তো নতি স্বীকার করেইনি। মান সম্মান রক্ষা করবার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করলেন ইরানের কাছে। ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা করলেন নিজেই। আর এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই করেছেন আজ ভারতীয় সময় সকাল বেলায়। আর তার ট্রুথ সোশ্যালকেই কোট করেছেন নিউ ইয়র্ক টাইমস। তারা জানিয়েছে, ব্রেকিং নিউজ দিয়েছে তারা, প্রেসিডেন্ট ট্রাম্প said he was extending the ceasefire between the US and Iran indefinitely. ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মেয়াদকে তিনি বৃদ্ধি করছেন। কতদিনের জন্য? ইনডেফিনিটলি, অনির্দিষ্ট সময়কালের জন্য। It had been due to expire within hours. গতকালকেই দুই দেশের যুদ্ধবিরতি যখন শেষ হয়ে আসছিল মেয়াদ, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদকে আবারও বাড়িয়ে দিলেন। স্বাভাবিকভাবে আজ বুধবার পাকিস্তানে যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি হবার ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও কিন্তু একেবারেই মিটে গেল। অর্থাৎ ইরান আর আমেরিকা পাকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে না। আপাতত সেই ধরনের কোনো বৈঠকের সম্ভাবনাও আর রইল না। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির মেয়াদকে দীর্ঘায়িত করছেন,
এবং দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনাও রইল না। তার মানে দুটি দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কি শূন্য হয়ে গেল? তা কিন্তু একেবারেই নয়। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল এই দুই পক্ষকে কোনোভাবেই ইরান অন্তত বিশ্বাস করে না। ইতিহাস তারই সাক্ষ্য বহন করছে। তাই ইরান কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের কথাকে আমল দিচ্ছে না। যুদ্ধের জন্য ইরান সর্বতোভাবে প্রস্তুতি গ্রহণ করে চলেছে, কারণ যে কোনো মুহূর্তে এই দুই আগ্রাসী শক্তির পক্ষ থেকে ইরানের উপরে হামলা হয়ে যেতে পারে। তাই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পের শিশু ঘুম পাড়ানোর গানে কোনোভাবেই ভুলতে প্রস্তুত নয় ইরান। তাই তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধবিরতির মেয়াদকে বৃদ্ধি করলেন, তারপরে ইরানের পক্ষে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাসনিম খবরের কাগজে একটি বড় আর্টিকেল প্রকাশ হয়েছে, যেখানে ইরান তার অবস্থান জানিয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, সেই মেয়াদ বৃদ্ধির অর্থ 5 রকম হতে পারে। কি হতে পারে চলুন আমরা দেখে নিই তাসনিম নিউজ কি লিখেছে। দ্য ফার্স্ট মিনিং ইজ দ্যাট ট্রাম্প হ্যাজ লস্ট দ্য ওয়ার। প্রথম কথা খুবই স্পষ্ট, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কার্ড ইউজ করা শেষ। তার বড় বড় যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেনারেল আর ফোর্ড, F-35 ফাইটার জেট, B-2 বোমারু বিমান সমস্ত কিছু ব্যবহার করেও ইরান যুদ্ধে তিনি কোনো কিছুই হাসিল করতে পারেননি। এমনকি নতুন করে যদি যুদ্ধ লাগান, তাতেও যে তিনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না, সেটা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প অন্তত কিছুটা বুঝেছেন। ফলে তিনি এই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত করলেন। দ্বিতীয়ত, এই ঘোষণা আমেরিকার পক্ষে একটা প্রতারণার ফাঁদও হতে পারে, যেটা তাসনিম নিউজ জানাচ্ছে যে ট্রাম্প মে ডু এভরিথিং ইনক্লুডিং ডিসেপশন থ্রু এভরি পসিবল মিনস, among them the extension of the ceasefire। এটা প্রতারণা একটা ফাঁদ পাচ্ছে ইরানের জন্য, যে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে বিশ্বাস করে নেবে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি থামিয়ে দেবে, আর সেই সুযোগে আমেরিকা আক্রমণ করবে ইরানকে। কিন্তু ইরান তা হতে দেবে না, সে কথা জানিয়েছে। তৃতীয়ত, এমনও হতে পারে, ইরান জানিয়েছে another possibility is that the US will withdraw from the war, যে এই যুদ্ধ থেকে আমেরিকা প্রস্থান করবে, কারণ আমেরিকার আভ্যন্তরীণ সীমাহীন চাপ। কিন্তু যুদ্ধ আবার চালিয়েও যাবে কিভাবে? and Israel will remain in this war under the pretext of violation of the ceasefire in Lebanon। লেবাননের যুদ্ধবিরতি ভেঙেছে এই অজুহাতে ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না ইরান। তবে ইরানের পক্ষে আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা যুদ্ধ থেকে পালাবে আর ইসরায়েল যুদ্ধ চালাবে লেবাননে, এটা কোনোভাবে ইরান হতে দেবে না। হয় যুদ্ধ চলবে, নতুবা যুদ্ধ থামবে সর্বত্র। না ইসরায়েল না আমেরিকা কাউকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালাতে দেওয়া হবে না যদি যুদ্ধবিরতি হয়। চতুর্থত, যখন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে ওমান উপসাগরে আমেরিকার যে নৌ অবরোধ চলছে, সেই অবরোধ কিন্তু জারি থাকবে এবং যুদ্ধবিরতিও লাগু থাকবে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়েছে নৌ অবরোধ এবং যুদ্ধবিরতি একসঙ্গে তারা চলতে পারে না। চলো আমরা দেখে নিই। A continued naval blockade means the continuation of hostilities। ইরানের পক্ষে জানানো হয়েছে যদি আমেরিকা নৌ অবরোধকে চালিয়ে যায়, তার অর্থ এই তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আগ্রাসন কিন্তু বন্ধ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও ইরান উইল নট ওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যাট লিস্ট অ্যাজ লং অ্যাজ দ্য নেভাল ব্লকেড রিমেইনস ইন প্লেস। যতদিন পর্যন্ত আমেরিকা নৌ অবরোধ জারি রাখবে, ততদিনই স্ট্রেট অফ হরমুজকে ইরান সম্পূর্ণরূপে বন্ধ রাখবে। and will break the blockade by force if necessary। এমনকি যদি প্রয়োজন পড়ে, মনে করে ইরান সেই সময় এসেছে, সরাসরি আমেরিকার নৌবহরে আক্রমণ করে এই অবরোধ হটিয়ে দেওয়া হবে। পঞ্চমত, তাসনিম জানিয়েছে the United States seeks to keep the shadow of war over Iran and keep Iran's economy and politics in suspension। আমেরিকার লক্ষ্য খুব স্পষ্ট। ইরান মনে করছে এই নৌ অবরোধের দ্বারা আমেরিকার লক্ষ্য ইরানের অর্থনীতি এবং ইরানের রাজনীতি অর্থাৎ ইসলামিক রেভলিউশনকে ধ্বংস করা। তা আমেরিকা কোনোদিনই করতে সক্ষম হবে না, এই দৃঢ় প্রত্যয় রয়েছে ইরানের। 18 এপ্রিল রাত তখন 11:50। পারস্য উপসাগরে নীল জলরাশিতে ভেসে চলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানাধীন জাহাজ এমবি বাংলার জয়যাত্রা যখন
ওমান সাগরের প্রবেশদ্বার অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন জাহাজের 31 জন নাবিকের চোখে ছিল দীর্ঘ 40 দিনের বন্দিদশা থেকে মুক্তির স্বপ্ন। কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করেছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে, কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। রাত 12:30টার দিকে ইরানীয় নৌবাহিনীর পক্ষ থেকে আসা একটি রেডিও বার্তা সব উলটপালট করে দেয়। নির্দেশ আসে, সব জাহাজের ইঞ্জিন বন্ধ করো এবং যেখানে আছো সেখানেই স্থির থাকো। আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এ নিয়ে তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের এই রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটিকে ইরান ফিরিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পিছনে কি কেবল কারিগরি বা অনুমতির অভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে 2026 সালের মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার দর কষাকষির জটিল সমীকরণ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অনেক গণমাধ্যমের তথ্য হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে সবশেষ 17 এপ্রিল ইরান দ্বিতীয় দফায় হরমুজ পার হওয়ার পথে আটকে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে 2 নয় 3 দফায় আটকে দেওয়া হয়েছে জয়যাত্রার যাত্রা। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইল ও ড্রোনের আনাগোনা শুরু হয়, তখন বাংলাদেশি শিপ এমভি বাংলা জয়যাত্রা ছিল দুবাইয়ের জেবেল আলী বন্দরে। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক ভয়াবহ বিমান হামলা চালায়, যাকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ডেকাপিটেশন স্ট্রাইক। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার সংবাদে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পরপরই ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলার জয়যাত্রা গত 26 জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল। 26 ফেব্রুয়ারি এটি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের 10 নম্বর টার্মিনালে ভেড়ে। কিন্তু পণ্য খালাস শুরু হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2রা মার্চ একটি মিসাইল জাহাজটি থেকে মাত্র 200 মিটার দূরে একটি তেলের রিজার্ভারে আঘাত হানে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যুদ্ধের দামামা 31 জন বাংলাদেশি নাবিককে এক চরম মানসিক সংকটে ফেলে দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, জেবেল আলীতে পণ্য খালাস শেষ করতে 11 মার্চ পর্যন্ত সময় লেগে যায়। এরপর থেকে শুরু হয় জাহাজটির ফেরার লড়াই, যা আজ অবধি সফল হয়নি। গত 8 এপ্রিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সাময়িক 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়। এই সুযোগে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে বের করে আনার। এমভি বাংলার জয়যাত্রা ততক্ষণে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে 37,000 টন ফসফেট সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটির গতি ছিল 9.5 নটিক্যাল মাইল এবং ধারণা করা হয়েছিল 4 মে নাগাদ এটি গন্তব্যে পৌঁছাবে। কিন্তু 10 এপ্রিল জাহাজটি যখন হরমুজ প্রণালীর 60 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছায়, তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি থেকে কোনো অনুমতি মেলেনি। চিফ ইঞ্জিনিয়ার রাশিদুল হাসানের মতে, তারা রেডিও মারফত বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তেহরান থেকে কোনো সবুজ সংকেত আসেনি। নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটি তখন দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের কাছে নোঙর করতে বাধ্য হয়। এর আগেও একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়। প্রশ্ন হলো, কেন যুদ্ধবিরতির মধ্যেও অনুমতি মিলল না? এর কারণ লুকিয়েছিল আইআরজিসির নতুন সামরিক কৌশলে।
ইরান দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা চালাচ্ছে, তাই তারা কোনো শত্রু সংশ্লিষ্ট জাহাজকে বিনা অনুমতিতে পার হতে দেবে না। যদি বাংলাদেশ সরাসরি যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু জাহাজটি যে পণ্য মানে সার বহন করছিল তা ছিল সৌদি আরবের, যা ইরানের বর্তমান ভূ রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নাটকীয় ঘোষণা আসে। তারা জানায়, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে হরমুজ প্রণালীর সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। এই সংবাদটি বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দিল। সামুদ্রিক বিশেষজ্ঞদের জন্য ছিল এক ধোঁয়াশা। বিএসসি এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক দ্রুত জাহাজটিকে নোঙর তুলে যাত্রা করার নির্দেশ দেন। রাত 9টায় জয়যাত্রা যাত্রা শুরু করে। ওই সময় কেবল বাংলাদেশি জাহাজটি নয়, প্রায় 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য একসাথে ইঞ্জিন চালু করে। জয়যাত্রা রাত 11টা 50 প্রণালীর প্রবেশ মুখে পৌঁছায়। কর্মকর্তাদের ধারণা ছিল ভোর 3টার মধ্যে এটি ওমান সাগরের নিরাপদ জলসীমায় পৌঁছে যাবে, কিন্তু রাত 12টা 30 আবারও সেই পরিচিত রেডিও বার্তা। ইরানি নৌবাহিনী নির্দেশ দেয়, ইঞ্জিন বন্ধ করো। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক টিবিএসকে বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় তারা মনে করেছিলেন প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে। এই সময় প্রায় 40টার মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। সাধারণভাবে মনে করা হচ্ছে এই হঠাৎ বাধা দেওয়ার পেছনে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরান হরমুজ খুলে দিলেও মার্কিন নৌবাহিনী ইরানের সকল বন্দরের উপর অবরোধ বজায় রাখবে যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হচ্ছে। ইরানের আইআরজিসির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়া শুরু করে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পোর্টগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে ইরানও হরমুজ প্রণালীতে কাউকে বিনা অনুমতিতে নড়তেও দেবে না। মূলত ট্রাম্পের অনড় অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের মাঝখানে পিষ্ট হয় বাংলার জয়যাত্রা। প্রশ্ন হলো, ইরান কেন বাংলাদেশের এই জাহাজটিকে বারবার আটকাচ্ছে, অথচ গত 1 এপ্রিল ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা বাংলাদেশের 6টি জ্বালানি জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে তিনবার কেন বাংলাদেশি শিপ জয়যাত্রা যাত্রা আটকে গেল? এর প্রথম কারণ হতে পারে আইআরজিসির 10 দফা প্রস্তাব ও মাসুল বিতর্ক। ইরান গত 9 এপ্রিল একটি 10 দফা প্রস্তাব পেশ করে, যা এই অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের নিয়ম পুরোপুরি বদলে দিতে চায়। এই প্রস্তাবের 2 নম্বর ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আইআরজিসির হাতে এবং প্রতিটি জাহাজকে এই জলপথ ব্যবহারের জন্য টোল বা মাসুল দিতে হবে। দেখা গেছে চীন, মালয়েশিয়া এবং ভারতের কিছু জাহাজকে ইরান পার হতে দিয়েছে, কারণ তারা আইআরজিসির সাথে সমন্বয় করেছে এবং অনেক ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক মাসুল পরিশোধ করেছে। কিন্তু বিএসসি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কোনো অনানুষ্ঠানিক মাসুল দিতে রাজি হয়নি, যা জাহাজটি আটকে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে। দ্বিতীয়ত আছে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ইরানের অসন্তুষ্টি। ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদী একটি সংবাদ সম্মেলনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ সরকার ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে যথেষ্ট কঠোর ভাষায় নিন্দা জানায়নি। তিনি বলেছিলেন, বাংলাদেশ একটি বন্ধু দেশ হলেও ইরানের সংকটের সময় দেশটির নীরবতা দুঃখজনক। এই কূটনৈতিক শীতলতার প্রভাব বাংলার জয়যাত্রার উপর পড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ইরান সম্ভবত এই জাহাজটিকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ঢাকা তাদের পক্ষে আরো জোরালো অবস্থান নেয়। সবশেষ কারণটি হলো কার্গোর উৎস ও গন্তব্যের সমীকরণ এক জটিল ভূ রাজনৈতিক হিসাব। বাংলার জয়যাত্রা বহন করছে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরের সার। 2026 সালের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও তলানিতে ঠেকেছে। ইরান মনে করছে সৌদি আরবের পণ্য পরিবহন করে এমন জাহাজগুলোকে অবাধে যাতায়াত করতে দিলে তা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিপরীতে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে। উপরন্তু জাহাজটির বর্তমান চার্টারার হলো সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি দাভা সিঙ্গাপুর। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভবত এই চার্টারের সাথে
ইসরায়েলি বা মার্কিন সংযোগ খতিয়ে দেখার অজুহাতে অনুমতি ঝুলিয়ে রেখেছে। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। 1982 সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী সকল দেশের জাহাজের এই প্রণালী দিয়ে ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার আছে। কিন্তু ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এর নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ অনুসমর্থন বা রেটিফাই করেনি। ইরানের দাবি তারা কেবল সেই সব দেশকে ট্রানজিট প্যাসেজ সুবিধা দেবে যারা তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ এবং যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয়। 2026 সালের এই সংকটে ইরান দাবি করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অবরোধ আরোপ করেছে, তাই তারা রাইট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার থেকে এই জলপথ বন্ধ রাখতে পারে। আর বাংলার জয়যাত্রা এই আইনি গোলক ধাঁধায় আটকে গেছে। দর্শক, বাংলার জয়যাত্রা আটকে থাকা কেবল একটি জাহাজের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার উপর এক বিশাল আঘাত। জয়যাত্রা যেখানে সার বহন করছে, সেখানে কাতার ও সৌদি আরবে বাংলাদেশের আরো 6টি জ্বালানি জাহাজ আটকা পড়েছিল। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং লোডশেডিং এর মাত্রা বেড়েছে। ইরান সচেতনভাবেই বাংলাদেশের জ্বালানি জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলার জয়যাত্রার মতো সাধারণ পণ্যবাহী জাহাজগুলোকে আটকে রেখে তারা ঢাকার উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের শিপটি নাবিকদের একজন আক্ষেপ করে বলেন, তারা কি কেবলই রাজনৈতিক দাবার গুটি? তাদের কি দোষ যে তাদের এভাবে সমুদ্রের মাঝখানে বন্দী থাকতে হবে? দৈনিক আজকের পত্রিকা বিএসসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ইরান কেন বাংলাদেশের জাহাজটিকে তৃতীয় দফায়ও অনুমতি দিল না, তার উত্তর কেবল একটি রেডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইরানের ক্ষমতার আস্ফলন, মার্কিন অবরোধের জেদ এবং বিশ্ব রাজনীতির সেই নিষ্ঠুর খেলা যেখানে সাধারণ মানুষ এবং ছোট দেশগুলো বলির পাঠা হয়। দেখা যাচ্ছে ইরান বাংলাদেশকে সরাসরি শত্রু ভাবছে না, কিন্তু তারা বাংলাদেশকে তাদের পক্ষে আরো জোরালোভাবে দেখতে চায়। বাংলার জয়যাত্রা এখন সেই বন্ধুত্বের